যে ওভার ডাইভার্সিফিকেশন ভার্সেস কনসেন্ট্রেশন ট্র্যাপ। তো এই ওভার ডাইভার্সিফিকেশন ট্র্যাপটা অ্যাকচুয়ালি আছে XYZ লার্জ ক্যাপ ফান্ড, তার মধ্যেও সেই সেম টপ 10 এর মধ্যে এইচডিএফসি আছে, আইসিআইসিআই আছে, ইনফোসিস আছে, রিলায়েন্স আছে। তো এইগুলো হচ্ছে আপনার কি হয়ে গেল, তাহলে আপনি যে ফান্ডটা কিনলেন, মানে যে লার্জ ক্যাপ ফান্ডগুলো কিনলেন, হিসাব মধ্যে কি হয়ে গেল, আপনার সেই ইনভেস্টমেন্ট কিন্তু ডুপ্লিকেশন হয়ে গেল, ডাইভার্সিফিকেশন কিন্তু হলো না। All information shared is based on personal opinion and public available data. Mutual fund investment are subject to market risk. Read all scheme related documents carefully. Please do your own research or consult a financial advisor before making any investment. The content in this video does not guarantee future results. Thank you and invest. নমস্কার বন্ধুরা, ওয়েলথ নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা ওল্ড ইনভেস্টরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা বিগিনার লেভেলে ইনভেস্টমেন্ট করছেন বা যারা নতুন ইনভেস্টর, তারাও এর মধ্যে থেকে অনেক কিছু শিখতে পারবে, তারাও দেখুন ভিডিওটি। আজকে আমরা কি দেখবো ভিডিওতে? আজকে আমরা দেখবো ওভার ডাইভার্সিফিকেশন ভার্সেস কনসেন্ট্রেশন, মানে ওল্ড ইনভেস্টরের জন্য কমন ট্র্যাপ। এই দুটোই হচ্ছে কিন্তু ওল্ড ইনভেস্টর যারা, তাদের জন্য কিন্তু কমন ট্র্যাপ, ওভার ডাইভার্সিফিকেশন অ্যান্ড ভার্সেস কনসেন্ট্রেশন। ঠিক আছে, তো এই নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। প্রথমে আমরা যদি একটু দেখি, বহু পুরানো ইনভেস্টর আছেন যাদের পোর্টফোলিও 15-20 বছরে অনেক বড় হয়েছে, কিন্তু এই দীর্ঘ সময়ে একটা বড় ভুল আমরা অনেকেই করি। সেটা হলো কি? সেটা হলো ওভার ডাইভার্সিফিকেশন বা অতিরিক্ত ফান্ডে টাকা ছড়িয়ে দেওয়া। অন্যদিকে অনেকে আবার একেবারে কনসেন্ট্রেটেড পোর্টফোলিও তৈরি করে ফেলে। ঠিক আছে, মানে কনসেন্ট্রেটেড পোর্টফোলিও মানে কি ডিটেলসে বলবো ভিডিওর ভিতরে। তো আজকের এই ভিডিওতে আমরা কি শিখবো? আজকের ভিডিওতে আমরা শিখবো এই দুই ট্র্যাপের আসল মানে কি, কোনটা ঝুঁকিপূর্ণ, কোনটা সঠিক, আর কিভাবে ব্যালেন্সড অ্যাপ্রোচ আপনি তৈরি করবেন। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমরা দেখে নিই ডাইভার্সিফিকেশনের ডাইমেনশন। যদি ডাইভার্সিফিকেশনের ডাইমেনশন যদি আমরা দেখি, এক নম্বরে আমরা কি দেখবো? অ্যাক্রস অ্যাসেট ক্লাসেস। ঠিক আছে, অ্যাক্রস অ্যাসেট ক্লাসেস, তার মধ্যে কি আছে? ইকুইটি, যেমন হচ্ছে স্টক বা মিউচুয়াল ফান্ড। ডেপথ, তার মধ্যে কি আছে? ডেপথের মধ্যে বন্ড, এফডি, ডেপ ফান্ড। তারপরে কি আছে? গোল্ড। তারপরে কি আছে? রিয়েল এস্টেট। ঠিক আছে, এভাবে অ্যাসেট ক্লাস আলাদা রাখলে বাজারের ওঠানামার প্রভাব কিন্তু কমে। ঠিক আছে, 2 নম্বর কি? উইদিন অ্যাসেট ক্লাস। উইদিন অ্যাসেট ক্লাসের মধ্যে কি আছে? ইকুইটির মধ্যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। আর সেক্টরাল অ্যালোকেশন, ব্যাংকিং, আইটি, ফার্মা। এক ইন্ডাস্ট্রি খারাপ করলে অন্যটা কিন্তু আপনাকে বাঁচাবে। ঠিক আছে, তারপরে কি 3 নম্বর হচ্ছে কি? জিওগ্রাফিক্যালি ডাইভার্সিফিকেশন। শুধু ইন্ডিয়ান ইকুইটি নয়, ইন্টারন্যাশনাল ফান্ডস বা গ্লোবাল স্টকে অ্যালোকেশন রাখা যায়। এর ফলে কি হবে? ইন্ডিয়া মার্কেট ডাউন হলেও গ্লোবাল মার্কেট আপনাকে বাঁচাতে পারে। ঠিক আছে, এইবারে প্রশ্ন হচ্ছে এটা কেন জরুরি? এটা কেন জরুরি? তো আমরা একটা কথা আমরা জানি, একটা পুরানো প্রবাদ একটা আছে যে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। এটা পুরানো কথা কিন্তু একদম সত্যি কথা। ঠিক আছে, ডাইভার্সিফিকেশন মানে রিটার্ন স্যাক্রিফাইস নয়, বরং রিস্ক কমিয়ে স্টেবল রিটার্ন পাওয়া। ডেটা বলছে 2008-এর ক্রাইসিসে যারা এক্সক্লুসিভলি ইন্ডিয়ান ইকুইটিতে ছিলেন, তাদের পোর্টফোলিও 50% প্লাস নেমে যায়। ঠিক আছে, কিন্তু যারা ইকুইটি প্লাস ডেট প্লাস হচ্ছে গোল্ড মিলিয়ে রাখেন, তাদের পোর্টফোলিওর ফল ছিল অনেক কম। মানে 50%, মানে যারা হচ্ছে শুধু ইকুইটিতে ছিল, তাদের কিন্তু 50% প্লাস হচ্ছে তাদের পোর্টফোলিও কিন্তু মাইনাসে ছিল। ঠিক আছে, মানে নেমে গিয়েছিল। আর যারা হচ্ছে ইকুইটি প্লাস ডেট প্লাস হচ্ছে গোল্ড মিলিয়ে রেখেছিল, তাদের মানে পোর্টফোলিওর ফল কিন্তু অতটা কিন্তু হয়নি, কারণ যেহেতু এখানে অ্যাসেট অ্যালোকেশন বেশি আছে। ঠিক আছে, তো সামারি যদি আমরা দেখি, ডাইভার্সিফিকেশন ইকুয়াল টু হচ্ছে কি? রিস্ক কমানো। এটা ইন্স্যুরেন্সের মতো, হয়তো মনে হয় না কোনো দরকার, কিন্তু দরকারের সময় কিন্তু আপনার জীবন বাঁচায়। তাই তো
ইন্স্যুরেন্সও তো এটা হয়। ইন্স্যুরেন্স আমরা মানে নিজেদের জন্য করি ঠিকই, কিন্তু মনে হয় না যে এটা এটা দরকার আছে। কিন্তু যখন আপনি যখন বিপদে পড়বেন বা যখন কোনো শরীর খারাপ মানে হবে, স্বাস্থ্য যখন বিগড়াবে, তখন কি হবে? তখন তো ইন্স্যুরেন্স প্রয়োজন পড়ে। তো এটাও ঠিক তেমনি। তবে কতটা ডাইভার্সিফাই করব, সেটাই হচ্ছে আসল প্রশ্ন, যেটা আমরা এই পরের অংশতে আমরা শিখব। ঠিক আছে? তো প্রথমে আমরা দেখি ওভার ডাইভার্সিফিকেশন ট্র্যাপটা কি। আমি যে বললাম ভিডিওতে যে ওভার ডাইভার্সিফিকেশন ভার্সেস কনসেন্ট্রেশন ট্র্যাপ, তো এই ওভার ডাইভার্সিফিকেশন ট্র্যাপটা অ্যাকচুয়াল কি, ডেফিনেশন আমরা যদি একটু বুঝি, যখন ইনভেস্টর খুব বেশি মিউচুয়াল ফান্ড বা স্টকে বিনিয়োগ করে ফেলেন, ঠিক আছে, পোর্টফোলিও ম্যানেজ করা যায় না, রিটার্ন আপনার থিন হয়ে যায়। দুই কি কমন সাইন, পোর্টফোলিওতে 15 থেকে 20টার বেশি ফান্ড, একই ক্যাটাগরি মধ্যে 4 থেকে 5টা ফান্ড রাখা, সেম স্টক একাধিক ফান্ডে বারবার রিপিট হচ্ছে। তারপরে প্রবলেমটা কি হচ্ছে এর জন্য প্রবলেমটা যেটা হচ্ছে, এভারেজ রিটার্ন এক ফান্ড দিচ্ছে আপনার 20%, আর একটা দিচ্ছে 5%, মিলে হচ্ছে কত 12 থেকে 13%-এ আপনার এইটা মিলিয়ে নেমে আসে। ট্র্যাকিং ইস্যু হয়, কোন ফান্ড ভালো করছে কোনটা খারাপ করছে এটা বোঝা মুশকিল হয়ে যায়। গোল অ্যালাইনমেন্ট হারানো, কোন ফান্ড কোন গোলের জন্য সেটা পরিষ্কার থাকে না, বোঝা যায় না। রিয়েল এক্সাম্পল যদি ধরি, ইনভেস্টার এ এর পোর্টফোলিওতে 22টা মিউচুয়াল ফান্ড, মানে আমি কিন্তু এখানে জাস্ট ফর এক্সাম্পল হিসাবে নিচ্ছি, ঠিক আছে, 22টা মিউচুয়াল ফান্ড আছে, তার টপ 10 হোল্ডিং সব জায়গায় প্রায় একই, মানে এইচডিএফসি, রিলায়েন্স, ইনফোসিস, মানে 22টা মিউচুয়াল ফান্ড স্কিম সে কিনে রেখেছে। এবার তার মধ্যে ম্যাক্সিমাম মানে 22টা ফান্ডের মধ্যে 10টার যে ফান্ড আছে, সেই 10টা ফান্ডের টপ 10 হোল্ডিং কিন্তু সেই একই, মানে ধরুন এইচডিএফসি ব্যাংক, যেগুলো আমরা টপ 50 কোম্পানি যেগুলো বলি, ম্যাক্সিমাম ফান্ডের মধ্যে কিন্তু এই মানে স্টকগুলো থাকে। রেজাল্ট কি হয়? রেজাল্ট হয় আপনার ডাইভার্সিফিকেশন না হয়ে ওটা হয়ে যায় ডুপ্লিকেশন। ঠিক আছে, মানে ধরুন আপনি লার্জ ক্যাপের কোনো 5টা ফান্ড আপনি কিনেছেন, বা কোন 3টে ফান্ড কিনেছেন লার্জ ক্যাপ ফান্ড, ঠিক আছে, তো এইবার দেখা যাচ্ছে এ বি সি লার্জ ক্যাপ ফান্ড, তো সেই ফান্ডে আপনার যে টপ 10 হোল্ডিং আছে, এইচডিএফসি ব্যাংক আছে, আইসিআইসিআই ব্যাংক আছে, রিলায়েন্স আছে। আবার দেখা যাচ্ছে XYZ লার্জ ক্যাপ ফান্ড, তার মধ্যেও সেই সেম টপ 10 এর মধ্যে এইচডিএফসি আছে, আইসিআইসিআই আছে, ইনফোসিস আছে, রিলায়েন্স আছে। তো এইগুলো হচ্ছে আপনার কি হয়ে গেল, তাহলে আপনি যে ফান্ডটা কিনলেন, মানে যে লার্জ ক্যাপ ফান্ডগুলো কিনলেন, হিসাব মধ্যে কি হয়ে গেল, আপনার সেই ইনভেস্টমেন্ট কিন্তু ডুপ্লিকেশন হয়ে গেল, ডাইভার্সিফিকেশন কিন্তু হলো না ওটা, তাই তো? ওটা কিন্তু অরিজিনালি ডাইভার্সিফিকেশন হলো না। তারপরে দেখি কনসেন্ট্রেশন ট্র্যাপ। কনসেন্ট্রেশন ট্র্যাপের ডেফিনেশন যদি আমরা দেখি, যখন পোর্টফোলিও খুব কম ফান্ড বা স্টকে সীমাবদ্ধ থাকে, সেটাকেই আমরা বলি কনসেন্ট্রেশন ট্র্যাপ। এক্সাম্পল, শুধু 2 থেকে 3টে স্মল ক্যাপ ফান্ড বা শুধু 5 থেকে 6টা ইন্ডিভিজুয়াল স্টকসে ইনভেস্টমেন্ট থাকে। অনেকেই করে এটা, যে মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট তো শুরু করলো, দেখা যাচ্ছে এক গাদা স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করে দিল, ঠিক আছে, নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ইনভেস্ট, মানে যেহেতু মার্কেটে নাম শুনেছে, নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপে ইনভেস্ট করে দিল, টাটা স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করে দিল, কোয়ান্ট স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করে দিল, বন্ধন স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করে দিল, মানে এরকম আর কি, যত নাম করা মানে স্মল ক্যাপ আছে সব একই স্মল ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করে দিল। তাহলে এটা হয়ে গেল কি কনসেন্ট্রেশন ট্র্যাপ। ঠিক আছে, রিস্ক কি থাকে এখানে? রিস্ক এখানে থাকে যেমন হচ্ছে সেক্টরাল রিস্ক, ফার্মা বা আইটি যদি আপনার ডাউন হয়, পোর্টফোলিওতে বড় লস হতে পারে। স্টক স্পেসিফিক রিস্ক কি? এক কোম্পানি প্রবলেমে পড়লেই বড় ক্ষতি হয়ে যাবে। ভোলাটিলিটি, রিটার্ন অনেক আপ অ্যান্ড ডাউন হয়। এক্সাম্পল, ইনভেস্টার বি এর পোর্টফোলিও শুধু 3টে স্মল ক্যাপ ফান্ড আছে, মার্কেট ক্র্যাশে পোর্টফোলিও -45% ডাউন, কিন্তু রিকভারি করতে লাগবে কত? 4 থেকে 5 বছর তার রিকভারি করতে লাগবে। এবার আমরা পার্ট 4-এ একটু দেখি ব্যালেন্সড অ্যাপ্রোচ, মানে কতটা ডাইভার্সিফিকেশন ঠিক, ডাইভার্সিফিকেশন যে করবেন সেটা কতটা ঠিক সেটা দেখে নিন। মিউচুয়াল ফান্ড ইনভেস্টারের জন্য থাম্ব রুল হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড ইকুয়াল টু 4 থেকে 6টা হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড যথেষ্ট আপনার পোর্টফোলিও। ঠিক আছে, 4 থেকে 6টা মিউচুয়াল ফান্ড আপনার পোর্টফোলিওর জন্য যথেষ্ট। অ্যাসেট ক্লাস মিক্স,
ইকুইটি প্লাস হচ্ছে আপনার ডেট প্লাস হচ্ছে গোল্ড। এবার আপনি অপশনাল ইন্টারন্যাশনাল কোনো মানে যদি থাকে ইন্টারন্যাশনাল স্টকে যদি কোনো ফান্ড থাকে ইনভেস্টমেন্ট করা, সে ফান্ড আপনি নিতে পারেন। ঠিক আছে, এবার এর মধ্যে আপনার 4 থেকে যে 6টা যে ফান্ড আপনার থাকবে, সে তার মধ্যে কি থাকতে পারে, আপনি একটা লার্জ ক্যাপ নেবেন। ঠিক আছে, আমি এটা পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের কথা বলছি, কিন্তু ব্যালেন্স অ্যাপ্রোচ। ঠিক আছে, এটা এটা মন দিয়ে দেখবেন। লার্জ ক্যাপ আপনি একটা নিতে পারেন, ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ একটা। ঠিক আছে, মিড ক্যাপ বা স্মল ক্যাপ 1 থেকে 2টো, ম্যাক্সিমাম 1 থেকে 2টো মিড ক্যাপ বা স্মল ক্যাপ। আর ডেপ ফান্ড আপনি 1 থেকে 2টো ডেপ ফান্ড রাখুন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রপার মানে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। ঠিক আছে, স্টক ইনভেস্টর যারা আছেন তাদের জন্য বলি 15 থেকে 20টা কোয়ালিটি স্টকস হচ্ছে যথেষ্ট। সেক্টর অ্যালোকেশন মেনটেন করতে হবে, মানে হচ্ছে ব্যাংকিং, এফএমসিজি, আইটি, ফার্মা, ইনফ্রা ইত্যাদি। পোর্টফোলিও রিভিউ করতে হবে, ইয়ারলি একবার পোর্টফোলিও অডিট করান। ঠিক আছে, বা নিজে অডিট করুন। ডুপ্লিকেশন রিমুভ করুন। ডুপ্লিকেশন যেটা বললাম, ডুপ্লিকেশন বলতে কি করবেন, ডুপ্লিকেশন বলতে আপনি কি করবেন, ধরুন আপনার এবিসি লার্জ ক্যাপ ফান্ড আছে। ঠিক আছে, এর মধ্যে কি আছে, এর মধ্যে এইচডিএফসি আছে, আইসিআইসিআই আছে, রিলায়েন্স আছে। ঠিক আছে, এবিসি লার্জ ক্যাপ ফান্ড, এর মধ্যে এদের টপ 10 হোল্ডিং কি আছে, টপ 10 হোল্ডিং এই কোম্পানিগুলো আছে। এইবার দেখা যাচ্ছে এবিসি, এবার XYZ লার্জ ক্যাপ ফান্ড, তো এবিসিতে যে লার্জ ক্যাপ ফান্ডগুলো যারা হচ্ছে টপ 10 হোল্ডিং ছিল, এই টপ 10 হোল্ডিং এদেরও আছে। ঠিক আছে, আবার ইএফজি লার্জ ক্যাপ ফান্ড, এদেরও টপ 10 হোল্ডিং, এই কোম্পানিগুলো টপ 10 হোল্ডিং এ রয়েছে। তার মানে কি হয়ে গেল, আপনি 3টে লার্জ ক্যাপ ফান্ড কিনলেন। ঠিক আছে, 3টে লার্জ ক্যাপ ফান্ড কিনলেন, কিন্তু সেই টপ 10 হোল্ডিং কিন্তু 3টেতেই কিন্তু আপনার সেম হয়ে গেল। এখানে হয়ে গেল আপনার হচ্ছে ডুপ্লিকেশন। তো এই ডুপ্লিকেশনটা করা যাবে না। ঠিক আছে, ডুপ্লিকেশন যদি আপনার থাকে মানে পোর্টফোলিওর মধ্যে, তাহলে সেটাকে রিমুভ করুন। তারপরে কি আছে, গোল ওয়াইজ ফান্ড ট্যাগ করুন। মানে মনে করুন আপনি 4টে ফান্ড আপনার অ্যাকাউন্টে মানে আপনার পোর্টফোলিওতে আছে। 4টে ফান্ড, একটা কি করবেন, একটা করলেন আপনি রিটায়ারমেন্টের জন্য। ঠিক আছে, একটা হলো আপনার রিটায়ারমেন্ট ফান্ড, দুটো হলো আপনার হচ্ছে চাইল্ড এডুকেশন ফান্ড বা চাইল্ড এডুকেশনও ধরতে পারেন, বা সন্তানের মানে ভবিষ্যতে বিজনেস করার জন্য হতে পারে। 3 নম্বর কি হতে পারে, 3 নম্বরে আপনার হচ্ছে কার পারচেস। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এগুলো আপনারা আপনাদের মতো গোল সেট করবেন। 4 নম্বর হলো কি, হাউস পারচেস। ঠিক আছে, মানে ধরুন আপনার কাছে 4টে ফান্ড আছে, তো সেই 4টে ফান্ডে প্রতিটা ফান্ডে এক একটা করে গোল সেট করুন। ঠিক আছে, তাহলে আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা আরো স্মুথ হবে। ঠিক আছে, একটা ফান্ড চুজ করলেন, তার সেটা রিটায়ারমেন্টে দিলেন। সেকেন্ড ফান্ডটা দিলেন, সেটা কার পারচেসের জন্য দিলেন। 3 নম্বর ফান্ড যেটা ইনভেস্ট করলেন, সেটা আপনার সন্তানের পড়াশোনার জন্য দিলেন। ঠিক আছে, এরকম এক একটা করে গোল সেট করুন। ঠিক আছে, তো গোল সেট করুন আর সেইভাবে মানে সেই ফান্ডটাকে ট্যাগ করুন। পার্ট 5, প্র্যাকটিক্যাল যদি কেস স্টাডি যদি আমরা দেখি, ওভার ডাইভার্সিফাইড ইনভেস্টর, কেস নাম্বার 1, ওভার ডাইভার্সিফাইড ইনভেস্টর পোর্টফোলিওতে 18টা মিউচুয়াল ফান্ড রেখেছিলেন। ঠিক আছে, এভারেজ সিএজিআর কত ছিল, 11%। 20 বছরের পরেও 11% সিএজিআর এলো। লাভটা কি হলো, এতগুলো ফান্ড রেখে লাভের লাভ কিছু হলো না। এটা আমি কিন্তু রিয়েল ঘটনা বলছি, এটা অনেকেই মানে আমার কাছে এরকম এক্সাম্পল এসছে, এইগুলো জিনিসগুলো দেখেছি বলেই বলছি। এখানে কি করতে হবে, আমি কি করলাম, সিম্পলিফাই করে 6টা ফান্ডে আমি নামিয়ে দিলাম। 11% রিটার্ন ছিল। রেজাল্ট কি হলো, সিএজিআর বেড়ে দাঁড়ালো 13.5%। ঠিক আছে,
আর একজন এসেছিল কি কনসেন্ট্রেটেড ইনভেস্টর কেস 2। পোর্টফোলিওতে শুধু তিনটে মাত্র সেক্টর ফান্ড, মানে যে কোনো সেক্টরাল বেস যে ফান্ডগুলো হয়, থিমেটিক ফান্ড, সেই ফান্ড মার্কেট ক্র্যাশে 40% লস খেয়েছে। 40% মার্কেট ক্র্যাশে লস খেয়েছে। পরে কি হলো, পরে ব্যালেন্স করে ইকুইটি প্লাস ডেট প্লাস গোল্ডে যোগ করা হলো ওই পোর্টফোলিওতে। রেজাল্ট হলো কি, পোর্টফোলিওর মধ্যে ভোলাটিলিটি কমলো এবং দ্রুত রিকভারি হয়ে গেল। ঠিক আছে, এটা আমি একদম রিসেন্ট ঘটনা বলছি। এটা পার্ট 6, কমন মিস্টেকস। আমি 6টা মিস্টেক দেখাবো এর মধ্যে। এই 6টা মিস্টেক একদমই করবেন না আপনারা, যেহেতু ওল্ড ইনভেস্টার যারা এই ভিডিওটা ম্যাক্সিমাম দেখছে, ওল্ড ইনভেস্টার যারা 10 বছর 15 বছর বা 20 বছর ধরে ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন, তো আপনারা এই 6টা মিস্টেকস কিন্তু একদমই করবেন না। 1 নম্বর মিস্টেক কি, মোর ফান্ড মোর সেফটি। এই ভুল ধারণা কিন্তু আপনাকে ভাঙতে হবে। ঠিক আছে, মানে পোর্টফোলিওতে যত বেশি ফান্ড অ্যাড করতে পারবো তত বেশি আমার পোর্টফোলিওটা ডাইভার্সিফাইড হবে। এটা কিন্তু ভুল ধারণা। ঠিক আছে, ইনভেস্টার মাইন্ডসেটটা কেমন দেখুন, অনেকেই ভাবে যত বেশি মিউচুয়াল ফান্ড বা স্টক থাকবে তত কম রিস্ক হবে। না, এটা কিন্তু ভুল। রিয়ালিটিটা কি বলুন তো, রিয়ালিটিটা হচ্ছে আসলে একই ধরনের ফান্ড কিনলে আপনি শুধু ডুপ্লিকেশন করছেন, ডাইভার্সিফিকেশন না। এক্সাম্পল, আপনার কাছে অলরেডি 2টো লার্জ ক্যাপ ফান্ড আছে, যেটা আমি আগে দেখালাম, আবার 3য় লার্জ ক্যাপ ফান্ড আপনি কিনলেন। প্রবলেমটা কি হবে, সব ফান্ড এই টপ 10 হোল্ডিং এ প্রায় একই, যেটা বললাম এইচডিএফসি, রিলায়েন্স, ইনফোসিস ইত্যাদি। ফলে পোর্টফোলিও একেবারেই আলাদা কিন্তু হলো না আপনার, বরঞ্চ আপনার পোর্টফোলিওটা ডুপ্লিকেশন হয়ে গেল। ঠিক আছে, অ্যাভয়েড টিপস। প্রতিটা ফান্ড যোগ করার আগে ক্যাটাগরি, অবজেক্টিভ আর টপ হোল্ডিং দেখে নিন। ডাইভার্সিফিকেশন ইকুয়াল টু ভিন্ন ভিন্ন ক্যাটাগরি বা অ্যাসেট, এই লজিক মনে রাখুন। ঠিক আছে, মানে ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আর অ্যাসেট। এই লজিকটা আপনাদের মাথার মধ্যে গেঁথে নিন। ঠিক আছে, তাহলে এই ডুপ্লিকেশনের যে ভুলটা সেটা করবেন না। তাহলে কমন মিস্টেক নাম্বার 2 কি দেখবো, পাস্ট রিটার্ন দেখে ফান্ড অ্যাড করা। এটা সবাই করে প্রায়। ঠিক আছে, এটা সবাই, মানে আমার কাছে ম্যাক্সিমাম যা মানে ফোন কল আসে সব এই একই জিনিস, যে আমি এই রিটার্ন দেখেছি, এই ফান্ডটা খুব ভালো। ইনভেস্টর মাইন্ডসেট কিরম দেখুন, এই ফান্ড তো গত বছরে 20% রিটার্ন দিয়েছে, আমিও কিনি, তাহলে আমিও কিনি। 20% রিটার্ন দিয়েছে মানে তাহলে আমিও কিনি। ঠিক আছে, রিয়ালিটিটা কি, রিয়ালিটি এটাই, পাস্ট রিটার্ন কিন্তু ফিউচার রিটার্ন নয়, এটা সবসময় মাথায় রাখবেন। পাস্ট যে রিটার্ন যে ফান্ড পারফর্ম করে এসছে, সেরকম পারফর্ম যে আগামী দিনেও সেই ফান্ড পারফর্ম করবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, অনেক ফান্ড শর্ট টার্ম র্যালিতে ভালো করে কিন্তু লং টার্মে আন্ডার পারফর্ম করে। আজকে যে ফান্ড আপনার 1 নম্বর র্যাঙ্কে থাকে, আজ থেকে আপনি ধরুন 5 বছর 10 বছর পর সেই র্যাঙ্ক কিন্তু টপ 10 এর মধ্যেও কিন্তু থাকে না। এটা হয়েছে, অনেক ফান্ডই এরকম হয়েছে। এক্সাম্পল যেমন আমরা একটু দেখি, 2017 থেকে 18 অনেক স্মল ক্যাপ ফান্ড 40 থেকে 50% আপনার রিটার্ন দিয়েছিল। পরে 2018 থেকে 20-তে -30 থেকে -40% আপনার লস দিয়েছে, মানে নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, তো অ্যাভয়েড টিপস কি, শুধুমাত্র রিটার্ন দেখে ফান্ড কিনবেন না। ফান্ড ম্যানেজার, প্রসেস, রিস্ক, ক্যাটাগরি অ্যালোকেশন সব চেক করুন, তারপরে সেই ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। ঠিক আছে, তারপরে কি দেখবো, কমন মিস্টেক নাম্বার 3, এভরি নিউ এনএফও কেনা। এনএফও লঞ্চ হলেই অনেকে এইটা আছে, যেমন কদিন আগে একটু হিড়িক উঠেছিল আইপিও কেনার, যে আইপিও মার্কেটে লঞ্চ হলেই আইপিওতে ইনভেস্টমেন্ট করছে, প্রফিট হয়েছে, অনেকেরই প্রফিট হয়েছে। তো সেই আইপিওর মতো এনএফও কেনা, অনেকেই মানে এনএফও লঞ্চ হলেই এনএফও কিনে ফেলে। তো ইনভেস্টর মাইন্ডসেটটা কেমন দেখুন, নতুন ফান্ড এসেছে মানে হচ্ছে ইয়ারলি ইনভেস্ট করলে বেশি প্রফিট হবে। সেটা অনেকেই ভাবে যে এনএফও এসছে মানে এনএফও এসছে 10 টাকাতে, তো আমি যত তাড়াতাড়ি শুরু করব এই ফান্ডটা তত পারফর্ম করবে এবং আমার প্রফিটটাও বেশি হবে। রিয়ালিটি হচ্ছে বেশিরভাগ এনএফও কিন্তু এক্সিস্টিং ফান্ডের মতোই হয়, ম্যাক্সিমাম এনএফওই হয় এক্সিস্টিং যে ফান্ড চলছে অলরেডি মার্কেটে সেরকম তার মতোই কিন্তু হয়। অনেক সময় কি হয়, এএমসি শুধু মার্কেটিং এর জন্য এনএফও লঞ্চ করে, এটা কি আপনারা জানতেন? অনেক সময় কি হয়, অনেক সময় এএমসি মার্কেটিং করার জন্য, ঠিক আছে, সে এনএফও লঞ্চ করে। এক্সাম্পল, মার্কেটে একসাথে
থেকে 10টা ফ্লেক্সি ক্যাপ এনএফও এসেছে, কিন্তু আপনার কাছে অলরেডি একটা স্ট্রং ফ্লেক্সি ক্যাপ ফান্ড থাকলে নতুন কেনার কোনো দরকার নেই। যদি আপনার কাছে অলরেডি কোনো ভালো স্ট্রং যদি ফ্লেক্সি ক্যাপ থাকে আপনার কাছে, তাহলে কিন্তু আপনার এই যে এসছে বলে নিতে হবে তার কোনো মানে নেই, নেওয়ার কোনো প্রয়োজনই নেই। ক্লিয়ার? তো অ্যাভয়েড টিপস, শুধুমাত্র এনএফও তখনই কিনুন যখন সেটা আপনার পোর্টফোলিওতে একটা নতুন ক্যাটাগরি অ্যাড করছে। যেমন ইন্টারন্যাশনাল ফান্ড, ধরুন কোনো একটা ফ্লেক্সি ক্যাপ এলো, তাতে ইন্টারন্যাশনাল ফান্ডে তাদের ইনভেস্টমেন্ট আছে, অ্যাসেট অ্যালোকেশন আছে, ঠিক আছে। রিআইটি বা থিমাটিক গোল্ড ফান্ড ইত্যাদি এরকম কোনো যদি ক্যাটাগরি যদি তার মধ্যে যদি অ্যাড থাকে, তাহলে সেটা আপনি বিবেচনা করে দেখতে পারেন। নইলে এক্সিস্টিং প্রুভেন ফান্ডে ইনভেস্ট করুন, ঠিক আছে, যেটা আপনার আছে, মানে আগের যে ফ্লেক্সি ক্যাপ যেটা আছে সেটাতেই ইনভেস্টমেন্ট করুন, আর নতুন কোনো ফান্ডে নেওয়ার দরকার নেই। মিস্টেক নাম্বার 4 যদি আমরা দেখি, ওভার কনফিডেন্স কনসেন্ট্রেটেড পোর্টফোলিও তৈরি করা। ওভার কনফিডেন্স হয়ে কনসেন্ট্রেট পোর্টফোলিও তৈরি করা। ইনভেস্টর মাইন্ডসেটটা যদি দেখি, অনেকেই বলে আমি জানি কোন স্টক বা ফান্ড ভালো বেস্ট করবে, সব টাকা ওখানেই দিই। অনেক মহারথী এরকম আছেন যে যারা প্রেডিক্ট করেন মার্কেটকে, এই ফান্ডটা ভালো পারফর্ম করবে বা এই স্টকটা ভালো যাবে, তো আমার সব টাকা আমি ওখানেই দিই। রিয়ালিটি কি, একটা স্টক বা সেক্টর ডাউন গেলে পুরো পোর্টফোলিও কিন্তু আমরা ধসে পড়বো, ঠিক আছে। মার্কেটের কথা কেউ বলতে পারে না, কখন কখন ধসবে, মানে ধসে পড়বে, আর কখন আপে যাবে কেউ বলতে পারে না। তবে একটা কথা বলি, মার্কেট মানে যতই নিচে পড়ুক, মানে মানে আদমি আর মানে আমাদের মানুষ আর হচ্ছে শেয়ার মার্কেট উপরে তো যাবেই যাবে, যে কোনো সময় উপরে যাবেই, ঠিক আছে, এটা কথায় আছে একটা। তো এক্সাম্পল যদি আমি দেখি, টেক বাবল হয়েছিল কত সালে? 2000 সালে টেক বাবল হয়েছিল। অনেকেই জানেন, যারা ওল্ড ইনভেস্টর তারা জানেন নিশ্চয়ই। অনেক ইনভেস্টর শুধু আইটি স্টক রেখেছিল, ক্র্যাশে 70 থেকে 80% লস করেছিল, ঠিক আছে। 2020-তে, বেশি দিন না, 5 বছর আগের কথা, যে প্যান্ডেমিক এসেছিল, করোনা, কোভিড-19, তো সেখানে কি হয়েছিল, এভিয়েশন এবং হোটেল সেক্টর হেভি পোর্টফোলিও ধসে গিয়েছিল, ঠিক আছে। তো অ্যাভয়েড টিপস, নেভার পুট অল এগস ইন ওয়ান বাস্কেট, যেটা আমি মানে প্রায় বলি। সেক্টর অ্যালোকেশন 20 থেকে 25%-এর বেশি করবেন না। স্টক ইনভেস্টর হলে কমপক্ষে 15 থেকে 20টা কোয়ালিটি স্টক রাখুন, ঠিক আছে। মিস্টেক নাম্বার 5, গোল লিঙ্ক না করে পোর্টফোলিও বানানো। ইনভেস্টর মাইন্ডসেট যদি দেখি, এই ফান্ড ভালো করছে তাই কিনলাম, গোল কনসিডার করা কিন্তু হয়নি। রিয়ালিটি কি হলো, যখন গোল কাছে আসে, ইকুইটিতে থাকা পোর্টফোলিওতে বিগ কারেকশন আসতে পারে, ঠিক আছে। এক্সাম্পল, ধরুন আপনার রিটায়ারমেন্ট 3 বছর বাকি, কিন্তু পোর্টফোলিও হচ্ছে আপনার 90% আপনার হচ্ছে ইকুইটিতে। মার্কেট ক্র্যাশ হলে গোল কিন্তু আপনার পোস্টপন হতে পারে, ঠিক আছে। অ্যাভয়েড টিপস, প্রত্যেক ফান্ডকে একটা গোলের সাথে লিঙ্ক করুন, যেটা আমি আগেই বোঝালাম, যে প্রতিটা ফান্ড আপনার যা আছে সেই প্রতিটা ফান্ড একটা ফান্ডকে একটা গোলের সাথে লিঙ্ক করুন, যেমন রিটায়ারমেন্ট, চাইল্ড এডুকেশন, হাউস পারচেস ইত্যাদি, ঠিক আছে। গোল কাছে এলে ইকুইটি থেকে ডেপথে শিফট করুন। যদি আপনার গোল যদি যত কাছে চলে আসবে, তখন আপনি কি করবেন, ইকুইটিতে থাকলে তো কারেকশন আসলে তো মানে পড়তে পারে, তাই জন্য গোল কাছে যদি চলে আসে তো ইকুইটি থেকে আপনি ডেপথে শিফট করে যান। মিস্টেক নাম্বার 6, রিভিউ না করা বা পোর্টফোলিও অডিট না করা। ইনভেস্টর মাইন্ডসেট, আমি একবার ফান্ড কিনেছি, এখন আর কিছু দেখার দরকার নেই, ও চলছে চলুক না, আমি তো এখন লং টার্মের জন্য কিনেছি। কিন্তু না, অনেকেই বলে যে আমি ইনভেস্টমেন্ট করছি, তো আমি তো লং টার্মে 5 বছর 10 বছরের জন্য করেছি, ও এখন দেখে লাভ কি। এটা ভুল। রিয়ালিটিটা কি, রিয়ালিটিটা হচ্ছে ফান্ড পারফরমেন্স টাইমের সাথে কিন্তু বদলায়, ঠিক আছে। সেই এএমসি ফান্ড ম্যানেজার স্ট্র্যাটেজি বদলে যেতে পারে। এক্সাম্পল, অনেক ভালো ফান্ড ম্যানেজার জব চেঞ্জ করলে ফান্ড পারফরমেন্স আপনার ডাউন হয়ে যায়, সেখানে কি হয়, ইনভেস্টর সেটা কিন্তু খেয়ালই করেন না। তো এটা অ্যাভয়েড করার টিপস কি, ইয়ারলি একবার অন্তত পোর্টফোলিও রিভিউ করুন। পোর্টফোলিও তো সবসময় বলি সবাইকে যে 6 মাস অন্তর রিভিউ করা উচিত, কিন্তু 6 মাসে যদি আপনার পসিবল না হয়, তাহলে ইয়ারলি
মিনিমাম মানে বছরে একবার আপনি পোর্টফোলিওটাকে রিভিউ করুন। আন্ডার পারফর্মিং ফান্ড থাকলে সেগুলো সুইচ করুন, ঠিক আছে। যদি সেই মানে সেই 1 বছরের মধ্যে কোনো ফান্ড দেখছেন যে কোনো রকম তার মধ্যে মানে পারফরমেন্স কিছু নেই, তো আপনি সেটাকে সুইচ করে অন্য ফান্ডে আপনি যেতে পারেন। কনক্লুশন, ওভার ডাইভার্সিফিকেশন ও কনসেন্ট্রেশন দুটোই কিন্তু একটা ট্র্যাপ, ঠিক আছে। এই দুটো জিনিসই কিন্তু হচ্ছে ট্র্যাপ। ওভার ডাইভার্সিফিকেশনে রিটার্ন ডিলিউট হয়, কনসেন্ট্রেশনে কি হয়, ঝুঁকি বেড়ে যায়। ব্যালেন্স পোর্টফোলিও মানে হচ্ছে আপনার 4 থেকে 6টা ফান্ড প্লাস হচ্ছে প্রপার অ্যাসেট অ্যালোকেশন। লং টার্ম সাকসেসে আপনার কিসে, ডিসিপ্লিন অ্যান্ড সিম্পলিসিটি থেকে। আপনার পোর্টফোলিওতে এখন কয়টা ফান্ড আছে, আপনি কি ওভার ডাইভার্সিফাইড নাকি কনসেন্ট্রেটেড ইনভেস্টর? কমেন্টে বলুন, আমাদের কমেন্ট করে জানান আপনি এখন কোন ক্যাটাগরির মধ্যে আছেন, ওভার ডাইভার্সিফিকেশন করে রেখেছেন নাকি আপনি মানে কনসেন্ট্রেটেড ইনভেস্টর, আপনি কমেন্ট করুন। তো এই ছিল আজকের ওভার ডাইভার্সিফিকেশন ভার্সেস কনসেন্ট্রেটেড ট্র্যাপ, ঠিক আছে, নিয়ে ভিডিও। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে তাহলে এরকমই কোনো হেল্পফুল কোনো একটা পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি ইনভেস্টমেন্ট করবেন, বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করবেন, সোশ্যাল মিডিয়া টিপস থেকে বাঁচবেন। নমস্কার।